নজর রাখবো বিধানসভায় জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী। হ্যালো, সকল মাননীয় বিধায়ক এবং যারা অংশগ্রহণ করেছেন এবং যারা অংশগ্রহণ করতে পারেন শুনেছেন তাদের আমি বিশেষ করে বিধানসভা সেক্রেটারি স্টাফ থেকে শুরু করে যারা বিভিন্ন কাজ করে থাকে মাস করা বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ এবং বিধানসভার বাইরে আপনারা দেখছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় সিঁড়িতে বিজেপি বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার ধর্ণা বিক্ষোভ, আর এই মুহূর্তে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়। গতকাল থেকে উত্তপ্ত বিধানসভা, সংঘাতের আবহ। একদিকে বাইরে বিরোধী দলনেতার নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ ধর্ণা কর্মসূচি, অন্যদিকে এই মুহূর্তে বিধানসভায় জবাবি ভাষণ মুখ্যমন্ত্রীর। আমি বক্তব্য শুনেছি জয়প্রকাশ দারুণভাবে হিন্দি ভাষায় সেই চা বাগানের কথা, আদিবাসীদের কথা তুলে ধরেছেন, তাকেও আমার অনেক অনেক অভিনন্দন। লাস্ট বক্তব্য শুনলাম মোশাররফ হোসেনের খুবই বলিষ্ঠভাবে, সুন্দরভাবে, সহজাতভাবে, সুষ্ঠুভাবে, একেবারে সুষ্ঠুগত কাঠামোর মধ্যে নিয়ে এসে সুসংগত ভাষায় সুন্দরভাবে বক্তৃতা দিয়েছে। পার্লামেন্টের বক্তৃতা এটাই তো নিয়ম, বিধানসভার বক্তৃতা এটাই তো নিয়ম। যদি কারো কিছু বলার থাকে তার জন্য সময় থাকে, আর্গুমেন্ট দিয়ে কেউ পক্ষে বলবে, কেউ বিপক্ষে বলবে। গণতন্ত্রে এটাই সৌজন্য, গণতন্ত্রে কিন্তু এটাই সৌজন্য। আমি বিধানসভায় সেদিনকে বিজেপি বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিয়ে গিয়েছিলাম। তো আমি দেখলাম নৌসাদ প্রেসিডেন্ট ছিল বা অন্য কোনো প্রেসিডেন্ট ছিল না বিরোধী দলে। তো আমি মাননীয় সরকার মহাশয়কে জিজ্ঞেস করলাম, আপনাদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি মিটিংয়ে বিরোধী দল আসে না? বললেন যে না, কিন্তু আমাদের পার্টি তো পার্লামেন্টে বিরোধী দল যে মিটিং ডাকে, সরকার যে মিটিং ডাকে, পার্লামেন্টারি পার্টি যে মিটিং ডাকে, বিজনেস অ্যাডভাইজারি কমিটি যে মিটিং ডাকে, আমাদের সাথে ধারাবাহিক বিরোধিতা থাকা সত্ত্বেও, আদর্শগত বিরোধিতা থাকা সত্ত্বেও আমাদের সাংসদরা কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড করে। এটাই পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌজন্য। মনে রাখবেন, ভারতবর্ষে শুধু একটা বিধানসভা নয়, পশ্চিমবঙ্গ বিধানসভা, ভারতবর্ষে অনেক ফেডারেল স্টেট আছে এবং ডাবল ইঞ্জিন সরকারেরও অনেকগুলো রাজ্য আছে। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য সেই হিসেবে টাইম দেওয়া হয়। আমাদের সংসদরাও তাই, কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। নিজেদের সংকীর্ণভাবে উপস্থিত
হচ্ছে যে রাজনীতি বলতে দেওয়া হয় না। আর কত বলবে, বলতে বলতে বপা কখন মরে যায়। এত বকার পরেও বকা মানে কি কথা বলছি, কখনই কথার অনেক রকম মানে হয়। একটা বলে বাইরে কথার অনেক রকম মানে হয় একটা ওয়ার্ডে। বাইরে কি বললেন ভিডিওতে, অ্যাসেম্বলিতেও বলেছে, কাপড় ছুঁড়েছেন বলেছেন, আমিও ছুঁড়েছি। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়? আমি যখন কাপড় ছুঁড়ে ছিঁড়েছিলাম তার কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি কংগ্রেস মিলিয়ে একসাথে আমার বিরুদ্ধে আমাকে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না, একটা কোশ্চেন অ্যান্সারে পাঠ নিতে দিত না। 39% ভোট পেয়েও 2004 যখন আমি একা হয়ে গিয়েছিলাম, আমাকে একটা ভাষণ পর্যন্ত দিতে দেওয়া হতো না, স্পেশাল মেনশন করতে দেওয়া হতো না, কলিং অ্যাডমিশন করতে দেওয়া হতো না, কোশ্চেন জিজ্ঞেস করতে দেওয়া হতো না। তো আমি আজ পার্লামেন্টে একা বসে আছি। আমার একটা কবিতাও আছে, দেখবেন লেখা, কবিতার আমি একা। কেন লিখেছিলাম? সেদিন আমি উপলব্ধি করেছিলাম যে এদের বারবার রিকোয়েস্ট করবো, এরা কথা শুনছে না, এরা তো রোজ বলে। আমি কিন্তু কত প্রশ্নের উত্তর দিয়েছি, প্রতিদিন বক্তব্য রাখি। হ্যাঁ, বক্তব্য রাখতে গিয়ে কিছু অসংযত কথাও বলে, কিছু অসংলগ্ন কথাও বলে, যেটা আমরা বলি না, বলা উচিত নয়। মনে রাখবেন, কথা বলাটাও একটা আর্ট, এটাও একটা শিল্প। এটা জানতে হবে। যারা বক্তৃতা দেন, বক্তৃতা দিতে ফ্রিডম অফ স্পিচ মানে এ নয় কাউকে অ্যাটাক করা, কাউকে হেট করা, হেট স্পিচ দেওয়া, কাউকে কমিউনালি প্রভোগ করা, কাউকে ইনস্টিগেট করা, হাউসটাকে ভাগ করে দেওয়া। এই হাউসটা পর্যন্ত যারা এসছে প্রত্যেকে জনপ্রতিনিধি, কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ পারসি, কেউ রাজবংশী, কেউ খান্দাপুরি, কেউ আদিবাসী, কেউ তপসী, কেউ ভাই, কেউ বোন। মানুষ তো নির্বাচিত করে পাঠিয়েছে। তেমন কি হল যে আপনারা একটা ধর্মকে বিক্রি করে খাচ্ছেন? একটা ধর্মকে বিক্রি করে আমরা খাই না। আমরা সর্বধর্মকে সম্মান করি, কারণ এই মাটিতে রামকৃষ্ণ থেকে শিখেছি, রামকৃষ্ণ পরমহংসদেব সর্বধর্ম সমন্বয় শিখেছি, স্বামী বিবেকানন্দের থেকে শিখেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে শিখেছি, নজরুল ইসলামের থেকে শিখেছি, বুদ্ধং শরণং গচ্ছামি থেকে শিখেছি, পঞ্চানন বর্মন থেকে শিখেছি, রঘুরাম বর্মন থেকে শিখেছি, প্রমোদনাথ ঠাকুর থেকে শিখেছি, বাবা সাহেব আম্বেদকর থেকে, যিনি এই পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, সংসদে গিয়েছিলেন সর্বপ্রথম। তিনি সংবিধান রচনা করার ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল। আমি স্যালুট জানাই। এই বাংলা বিধানসভায় অনেকে প্রতিনিধিত্ব করে গেছে। বড় সামনে কিছু রিসার্চ করেছি। আমি স্পিকারকে বলবো, আমাকে প্রমাণ দিতে হবে। আমি শিবপুরে যখন ঢুকতে দেয়নি, আমি শিবপুর থেকে ফিরে এসে তদানীন্তন বিরোধী দলের নেতা ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, আমি তার সাথে দেখা করতে আসছিলাম তার অপোজিশন লিডারের ঘরে। ওদের ঘরে আসলাম, আমি
এবং তাদের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের বেতন পর্যন্ত দেওয়া হয়নি। আজকে আপনাদের চারজন ছাত্রী নিয়ে কথা বলছে, এটা স্পিকার, মাননীয় স্পিকারেরা, আমি তো প্রেসিডেন্ট ছিলাম। আমার নাম আপনারা কি বলতে চেয়েছেন তাকে? আর যদি মনে করেন আমার উত্তর দেওয়া উচিত নয়, তারা আমি ভাববো আমার আত্মমর্যাদা নেই, আমার সেলফ রেসপেক্টের বিসর্জন দিয়ে আমি রাজনীতি করি না, আমার আত্মসম্মান নিয়ে কাউকে খেলা করতে আমি দেব না, সে যতই দেব। আমি বারবার অসম্মানিত হতে হতে লেবু পয়সাতে ঘটনাকে কিন্তু হয়। মনে রাখবেন, আপনারা দণ্ডি ভাঙবার চেষ্টা করেন, তাহলে জবাব তো আমার অধিকার দেয়, আমি কিন্তু জবাব দিলাম, জবাব দেওয়ার অধিকার আমার আছে। বাইরে কি বললেন? আমি ভিডিও দেখেছি, একজন আমাকে পাঠিয়েছিলেন, দুজন পাঠিয়েছেন, দুজন সাংবাদিক বন্ধু, আমি তাদের প্রত্যেকে ভিডিওতে কি বলছে এবং তাহলেও হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে বাবা পরে যে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন। হিন্দু ধর্মটা কি এত ছোট? যে ধর্মের যুগে যুগে ভারতীয় শিক্ষা বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে পড়িয়ে বছর ঋক সামুদ্রিক অথর্ব এত সস্তা। আমাদের কর্ম মুনি ঋষিরা যারা সিদ্ধান্ত দৃষ্টি অমৃত পুত্র বলেছে, পুত্রা বলেছে, মানব জাতিকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছে, সেই হিন্দু ধর্ম তো এই হিন্দু ধর্ম থেকে আলাদা। আমি কখনো আমার ধর্ম নিয়ে কথা বলি না, কাস্ট নিয়ে কথা বলি না, ক্রিড নিয়ে কথা বলি না, কমিউনিটি নিয়ে কথা বলি না। আমার একটা কবিতা আছে যে সর্বদিনের নাটক নিয়ে ভালো লাগে, কিন্তু জেনে রাখুন যে হিন্দু আপনাকে আজকে বলছি, তার কাছ থেকে চণ্ডী পাঠা শেখা, মারা গেছে মাত্র 40-42 বছর বয়সে, পেয়েছিলাম সবাই ভালোবাসার শিক্ষা। আমার কাছেও তাই, আপনার সবার পিতা আমার তার হৃদয় বছর বয়সে, তখন আমরা খুব ছোট, তার মধ্যেই যা শিক্ষা পেয়েছিলাম সবাইকে ভালোবাসার শিক্ষা। মার কাছেও তাই, আপনারা আমাকে 50 টাকা লাগালে দিন আমার গায়ে ফোস্কা পড়বে না, কিন্তু সবার পিতা মাতার তার হৃদয়ে স্থান পায় সম্মানের সাথে। আপনি কথায় কথায় পিতৃ দেবতাকে আক্রমণ করে বলেন, আমি বলতে চাই না কথাটা, কিন্তু আমি বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি। না, আই উইথড্র দ্যাট ওয়ার্ড, আপনাদের জানবার জন্য বললাম। আমার বাবার অনেক সম্পত্তি ছিল, দেবত্ব সম্পত্তি, আমরা একটুও নিইনি। হ্যাঁ ছিল, নিজস্ব সম্পত্তি ছিল, নিইনি আমরা, এটা মাথায় রাখবেন। গ্রামে এইসব কথা চালু আছে। আমি কিছুদিন আগে কুসুম্বা গ্রামে গিয়েছিলাম, বাবার বড় দাদার ছেলে মেয়েদের ওগুলো দিয়ে দিয়েছে, মানে পুজো পাঠ করতে হয় গ্রামে। আমার কাছে এসে বললো একটা সই করে দেবে। আমি বললাম কেন?
বললো আমরা রামপুরটাই তো আশিসদা আছে, আপনি ছিলেন তো, যে আমরা রামপুরহাটে একটা মন্দির করতে চাই। আমি একবারও জিজ্ঞেস করলাম না আমি আদৌ সই করার অধিকারী কিনা তাও জানি না, কিন্তু ওরা যখন এসে বলল তখন আমি সঙ্গে সঙ্গে সইটা করে দিলাম। আমরা সব ভাবি না। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছেন তাদের উত্তর দেওয়ার জন্য। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কাজে তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই। কি বললেন? হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন। হিন্দু ধর্মটা কি? নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবারও যদি ধরে নেন, মানে এক একটা পরিবারে যদি 3-4 জন থাকে এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল জানতে হবে। আমি অন রেকর্ড করে দিয়ে যাব, সেখানেও পুজো হয়েছে। আর আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের, ডিগ্রি কলেজের স্টুডেন্ট ছিলাম না, আমি যোগমাধবী কলেজের স্টুডেন্ট ছিলাম। আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ল কলেজে পড়তাম। যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল, কনস্ট্রাকশনে, একটা জায়গায় গার্বেজ পড়েছিল, রাবিশ পড়েছিল। তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপরে তো কোর্টেও যায়। কোর্টের নির্দেশ অনুযায়ী 2টো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরী হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের, ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই 2টো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। এত মিথ্যে, এত কুৎসা। आगे तो बोलते दिल्ली नेतारा ऐसे, ममता जी तो सरस्वती पूजा भी नहीं करने देता, दुर्गा पूजा भी नहीं करने देता। कत दुर्गा पूजा হয়, কত সরস্বতী পুজো হয়, কত লক্ষ্মী পুজো হয়, কত গণেশ পুজো হয়, কত ভোলে বাবা হয়, কত সর্বধর্মের হয়। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব, কিন্তু আপনি মুখের ভাষায় আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা? আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। এখনো আমরা আছি বলে বাংলাদেশে এই ঘটনা ঘটে যাওয়ার পরেও বাংলা কিন্তু শান্ত আছে। এটা কিন্তু সর্বধর্মের মানুষের দান, সর্ববর্ণের মানুষের দান, সর্বজাতির মানুষের দান।
এটা কিন্তু মনে রাখবেন, আপনারা তো বর্ডারে গিয়ে উস্কে ছিলেন, বাংলায় উস্কে ছিলেন, ভুলে গেছিলেন বাংলাটা দেশের মধ্যে, বাংলাটা দেশের বাইরে নয়। বেঙ্গল নেপাল বর্ডার আছে, বেঙ্গল ইজ দ্য কি স্টেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেট সারা ভারতবর্ষে। মনে রাখবেন, বাংলার বর্ডার নেপাল, বাংলার বর্ডার ভুটান, বাংলার বর্ডার পাকিস্তান, বাংলাদেশের পরেই বাংলাদেশ, বাংলাদেশের পাশে পাকিস্তান, মায়ানমার, ওদিকে ভারতবর্ষের বর্ডার শ্রীলঙ্কা। কিন্তু আমাদের এখান থেকে মাত্র 3 ঘন্টায় সিঙ্গাপুর এবং ব্যাংকক মাত্র 2.5 ঘন্টায়। মনে রাখবেন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, বেঙ্গল ইজ দ্য গেটওয়ে অফ সিকিম। মনে রাখবেন, বাংলার রাজ্যটা রাজনৈতিক কারণে, ঐতিহাসিক কারণে, আভ্যন্তরীণ নিরাপত্তার কারণে এবং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল নিরাপত্তার কারণে, মনে রাখবেন, আমরা আছি বলে বাংলা কখনো কোনো কিছু কোয়েশ্চেন করে না দেশের কোনো ব্যাপারে। আমিও তো কোয়েশ্চেন করতে পারি, যারা এলো তাদের শিকল বেঁধে নিয়ে আসা হলো কেন? কি উত্তর আপনাদের? বলে দিচ্ছেন ওটা ওদের প্রোটোকল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সম্মান জানিয়েই বলছি, আপনি যেদিন প্রেজেন্ট ছিলেন সেদিনও কিন্তু তাদের নিয়ে আসা হয়েছে এইভাবে। তা প্রোটোকল তো এক একটা দেশের এক এক রকম হয় না, মানবিকতা তো সবার ঊর্ধ্বে। কিন্তু আপনি কি একবারও প্রতিবাদ করেছিলেন? মিস্টার জয়রাম রমেশ, তারা কিন্তু বাংলার লোক নয়, তারা কিন্তু গুজরাটের লোক, মহারাষ্ট্রের লোক, পাঞ্জাবের লোক। তা সত্ত্বেও কিন্তু যদি কেউ ঢুকেও থাকে, নিশ্চয়ই আপনি সসম্মানে আপনি বলতে পারতেন, আমি ফ্লাইট পাঠাচ্ছি, আমার ফ্লাইটে করে আমি আমার ভারতীয়দের নিয়ে আসবো, যদি কেউ ইল্লিগালি ঢুকে থাকে। ওই দায়িত্ব নিয়েছিলেন? আজকে যদি আপনারা দায়িত্ব নিতেন তাহলে অন্তত তারা সম্মানের সাথে ফিরে আসতে পারত। কিন্তু সে দায়িত্ব তো আপনারা নেননি। পায়ে শিকল বেঁধে, হাতে শিকল বেঁধে 40 ঘন্টা ঘুরিয়ে ঘুরিয়ে শিশু থেকে মহিলা কেউ বাদ দেয়নি। তা সত্ত্বেও আমরা তো কিছু বলিনি। আজকে বলছি কারণ আপনারা বাধ্য করছেন এই কথাগুলো বলবার জন্য। না বলার পরেও আপনারা আমাকে টেরোরিস্টদের সাথে যোগাযোগ বলে দিচ্ছেন। এর থেকে তো মৃত্যু হওয়া ভালো। এই দেশটা আমাদের সবার দেশ। আমি মনে করি আমার ব্যক্তি অধিকার থেকেও আমার দেশের অধিকার অনেক বেশি। তাই দেশের স্বার্থে আমরা কখনো দেশের স্বার্থ বিঘ্নিত করার কোনো কথা বলি না। আমরা আভ্যন্তরীণ পলিসির ব্যাপারে সবসময় বলি, কেন্দ্রীয় সরকার যেটা করবে আমরা সেটাই মেনে নেব। মনে রাখবেন, তাই বাংলা ভালো থাকে, আর বাংলা ভালো থাকলে অন্যান্যরাও ভালো থাকে। আমরা তো ওয়েলকাম করছি সীমান্তবর্তী ব্যাপার নিয়ে যে মিটিং করছেন আপনারা দুজনে, আমরা খুশি। কারণ আমরা চাই আমার বাংলার শান্তির জন্য, আমার ভারতবর্ষের শান্তির জন্য বাংলাদেশও ভালো থাকুক, অন্যান্য দেশও ভালো থাকুক। আমাদের কি অসুবিধা আছে? এ কথাগুলো কখনো আলোচনা করে দেখেছেন? একবারও তারাপীঠ মন্দির দেখেছেন হিন্দু ধর্মের উদ্গাতারা? সো কল হিন্দুইজম। হোয়াট ইজ দ্য মিনিং অফ হিন্দুইজম? স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা পড়ুন। ইটস এ ইউনিভার্সাল রিলিজিয়ন। যখন স্বামী বিবেকানন্দের বাড়িটা দখল হয়ে যাচ্ছিল রাত্রির বেলায়, তখন কোথায় ছিলেন? ইলেকশনের সময় স্বামী বিবেকানন্দের বাড়ি যান। আর স্বামী বিবেকানন্দের জন্মস্থান যখন মাল্টি স্টোর বিল্ডিং করবার জন্য কেউ কিনে নিচ্ছিল, এখন বেঁচে নেই ডক্টর সুব্রত মৈত্র,
তিনি তার আগের দিন রাত্রির বেলায়, রাতেই দখল হয়ে যেত, রাত 12টায় ফোন করলেন, মমতা একটা সিরিয়াস খবর আছে। আমি বললাম কি? তিনি বলেছিলেন, আমি খবর পেলাম স্বামী বিবেকানন্দের বাড়িটা সিমলা স্ট্রিটে, যেটা প্রমোটাররা দখল করে নিচ্ছে। আমি বললাম কি বলছেন? বলেছিলেন হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে পাঠিয়ে কাজ স্টপ করেছিলাম এবং তার পরের দিন আমি স্বামী বিবেকানন্দের বাড়ি কলকাতা কর্পোরেশনকে কিনিয়ে নিয়েছিলাম। সিস্টার নিবেদিতা, কলকাতায় তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটাও আমি নিজে দুবার করে গিয়ে আমাদের টাকা দিয়ে কিনে তারপরে তাদের হস্তান্তর করি। দার্জিলিংয়ে সিস্টার নিবেদিতা মারা গিয়েছিলেন যে বাড়িতে, সেই বাড়িটা বিমল গুরুংরা নিয়ে নিয়েছিল। আমি একবার শান্তনু মহারাজ বেলুড় থেকে আমার সাথে গেলেন এবং আমাদের সাথে ডিএমএসপি থেকে শুরু করে বিমল গুরুংকেও ডাকলাম, তখন সে জিটিএর চেয়ারম্যান ছিল। আমি বললাম এই বাড়িটা ফেরত দিতে হবে। উনি বললেন না, দিতে পারবো না। আমি বললাম আমি যদি পাল্টা একটা বাড়ি দিই, এই বাড়ির একেবারে স্টাইলে এবং যতটা জায়গা আছে ততটা, তাহলে তুমি দেবে কি দেবে না? বলে আমি তাকে বলেছিলাম, অরূপকে আমি জিজ্ঞেস করলাম এই তোদের ইউথ হোস্টেলটার কি অবস্থা? বললো দিদি নতুন তৈরি হয়েছে, একই রকম দেখতে। আমি বললাম যাও ইউথ হোস্টেল নিয়ে নাও, নিবেদিতার বাড়ি ফেরত দাও, যেখানে নিবেদিতা দেহত্যাগ করেছিলেন। সেই বাড়িটা ফিরিয়ে নিয়ে এসেছিলাম, এখনো নিবেদিতার ট্রাস্টের আন্ডারে আছে, বা ওদের যে বেলুড়ের যে সমস্ত ট্রাস্ট থাকে। বাগবাজারে মায়ের বাড়ি, তারা ঢুকতে পারছিল না, কতবার মায়েরা রিকোয়েস্ট করেছে, সেটাও ক্লিয়ার করে দিয়েছি। যেখানে ওখানে অনেক মানুষ বাস করতেন তাদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। এটা কোন ধর্মের উত্তর আছে কমরেডরা? তারাপীঠের মন্দির, ভোগগড় থেকে শুরু করে, তারাপীঠ ডেভেলপমেন্ট কমিটি থেকে শুরু করে মায়ের মন্দিরের সম্পূর্ণটা, রাস্তাটা, গেটটা কে করেছিলেন? আপনারা। এটা আমরা করেছিলাম। আশিস দাস এই ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান। দক্ষিণেশ্বর স্কাইওয়াক কতবার কোর্টে গেছে, কতবার গন্ডগোল হয়েছে। আমি নিজে 3 বার ইন্টারফেয়ার করে মিটিং করে তারপরে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের সম্মানার্থে স্কাই ওয়াক আমরা করে দিয়েছি। কঙ্কালীতলা সতীপীঠ বীরভূমে কারা করেছিল? আমরা, আমাদের সরকার। ফুল্লরা মায়ের মন্দির উন্নয়ন কারা করেছিল? আমাদের সরকার। তারকনাথের মন্দির, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি জাগাও, কারা করেছিল? আমরা। দুর্গেশ নন্দিনী মন্দির পুড়ে গেছিল, কারা করেছিল? আমরা। মদন মোহন মন্দির দেখাশোনা কারা করেন? কুচবিহারে আমরা। শিবযজ্ঞ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি। মদন মোহন মন্দিরও গেস্ট হাউস থেকে শুরু করে সব করে দেওয়া হয়েছে। কালীঘাটে স্কাই ওয়াক হচ্ছে, কারা করছে? আমাদের সরকার। কোনদিন ভেবেছিলেন করা উচিত? গঙ্গাসাগর মেলা 1 পয়সাও দেন না, যেটা ইনকাম হয় সেটাও নিয়ে চলে যায় ইউপিতে। কত মানুষ যায়, লক্ষ লক্ষ মানুষ যায়, 1 কোটি 1.5 কোটি মানুষ যায়, জলে করে পার করতে হয়। কত শক্ত, কত টাফ, এক একটা মানুষ জলে জলে পার হয়।
কতদিন বলেছিলাম একটা গঙ্গাসাগর সেতু করে দাও, বলতে বলতে আমার মুখ শুকিয়ে গেছে। কই বিরোধী দলের নেতারা, হিন্দু ধর্মের পথপ্রদর্শক একবারও বলেছিলেন কেন্দ্রীয় সরকারকে গঙ্গাসাগর সেতুটা করা উচিত গঙ্গাসাগরের স্বার্থে? না, করেননি। আমরা সেতুটা করছি, এই বাজেটেও তার জন্য 500 কোটি টাকা রাখা হয়েছে এবং 4 লেন রাস্তা সহ সেতু হচ্ছে, যেটা 1500 কোটি টাকা খরচা হবে, ডিপিআর হয়ে গেছে। জগন্নাথ ধাম কি বললেন বাবু? যে বাবু বকবক করতে ভালোবাসেন, বকবক বাবু কি বললেন? যেদিন ওটা হবে আমি সেদিন সব বেড়া উপরে বসে থাকবো। তার মানে আপনি চান না দীঘায় একটা হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান জগন্নাথ ধাম হোক? খুব রাগ হচ্ছে, খুব জ্বালা হচ্ছে, খুব হিংসে হচ্ছে, কুচুটিপানা হচ্ছে। কচু পাতা পাওয়া যায়, কচুরি পানায় যান পেয়ে যাবেন, সেগুলো দিয়ে, আমি বিচুটি বলছি না, কচুরি পানা, কুচুটি ওটা বিচুটি না, বিচুটি আমি বলছি না, কচুরি পানা আমাদের গ্রামের সম্পদ, তাই দিয়ে এখন অনেক কাজ হয়। সেগুলো ভালো করে মেখে একদম সেজে গুজে বসে থাকুন, দরকার হলে কালার করে নিন কচুরি পানার। আর মানুষকে মনে করে দিন আমি জগন্নাথ ধাম করতে দেবো না, এত সস্তা। সাহস থাকলে, বুকের পাটা থাকলে আটকাবেন। মনে রাখবেন আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? রিসেন্ট সেন্সাস হয়নি, আগের সেন্সাস অনুযায়ী যদি বলি, বা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তারা শিক্ষা নেবে না, তাদের একঘরে করে দিতে হবে, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। আর আমি যদি বলি আমার 5টা আঙ্গুলে হিন্দু, বৌদ্ধ শিখ, জৈন, পারসিক, মুসলমান ও খ্রিস্টানি, সেটা অন্যায়? একথা শিখেছি নজরুল ইসলামের ভাষায়। তৃণমূলের সিম্বলটাও তাই, পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, একই বৃন্তে 2টো কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ। আমাকে মুসলিম লীগ বলছেন? আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। কত সাহায্য নেন? বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব কোনটা সঠিক আর কোনটা বেঠিক? কাউ কিছু বলার আগে মনে রাখবেন, বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আমাদের এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, কেউ আবার শ্যামা পূজাও বলেন। এই তো কদিন বাদে শিবরাত্রি আছে, তারপরে দোল আছে, কদিন আগে শবে বরাত চলে গেল, তথ্যও জানে না, বলল আমি মুসলিম লীগ তাই শবে বরাতের ছুটিতে, শবে বরাতের 2 দিন ছুটি দিয়েছি। আই চ্যালেঞ্জ দিস,
এবং ওরা আমাকে ফেস করতে পারে না বলে আমি বলার সময় থাকি না। আর মমতা ব্যানার্জির ভয়টাই নেই, ভয়কে জয় করে এখানে দাঁড়িয়ে আছি। কত বুকের পাটা দেখি, ভুলে গেছিলেন সবে বরাতের পরের দিন রাজবংশী নেতা ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন? ছুটিটা তার জন্য ছিল, একদিন সবে বরাতের ছুটি আর একদিন পঞ্চানন বর্মার জন্য ছুটি। ছুটির ক্যালেন্ডারটা দেখবেন। এবং পারলে রাজবংশীদের ভোট চাইতে যাবেন না। পঞ্চানন বর্মার ছুটি নিয়ে যারা এই নোংরা রাজনীতি করেন, কি খারাপ হয়েছে সেটা আমি জানি না, সেটা বুঝবে পরের ইলেকশনে। সুতরাং পুজো পার্বণ আমাকে শিখিয়ে লাভ নেই। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা। 1 কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। সব জায়গায় হাইপ তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো নাহলে পবিত্র হবে না। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন, আসানসোলের লোক এনে ভরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন, আর বলছেন চলো সব বিনা পয়সায় করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা, কত লোক যেতে পারে, কত লোক একটা ট্রেনে যেতে পারে। আমরা তো ট্রেন ভাড়া করে 100 দিনের কাজের টাকা যখন পাচ্ছিল না, জব কার্ড হোল্ডাররা, গরিব মানুষগুলো, টাকা বুক করে, টাকা দিয়ে ট্রেন বুক করা হয়েছিল। করা যায়? আমি রেল মিনিস্টার ছিলাম, আমি চ্যালেঞ্জ করে বলছি। আপনারা টাকা নিয়েও পরে টাকা ফেরত দিয়ে বললেন দেয়া যাবে না। তাহলে ফ্রি ট্রেন কাকে দিচ্ছেন? স্যাফরন, স্যাফরন কালার। এত হাইপ তুলতে গেলেন কেন? এইসব সিরিয়াস প্রোগ্রামে এত হাইপ তুলতে নেই। ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কিনা, প্ল্যানিংটা ভালো করে করতে হয়। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করি না।
কেএমডিএ কাজ করতে গিয়ে কেএমডিএ 3টে শ্রমিক চামড়াপট্টিতে মানে লেদার হাবের ওখানে মারা গেল, যার জন্য লেদার হাবের কালকে মিটিং করা হয়েছে সিরিয়াস অ্যাকশন নেওয়ার জন্য। তাদের তো দোষ ছিল না। আপনারা কমিশন পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, আর মহাকুম্ভে এত বড় ঘটনার পরে কটা কমিশন পাঠিয়েছেন, কটা কমিটি পাঠিয়েছেন। এমনকি আমার রাজ্যে যারা ফিরে এসছেন একটা ডেথ সার্টিফিকেটও দেননি, পোস্টমর্টেমও করেননি, ইভেন মেডিকেল কলেজ থেকে কেউ সইও করেনি যেখান থেকে ডেড বডি এসছে। শুধুমাত্র যাকে হ্যান্ড ওভার করেছে তাকে সই করিয়ে দিয়েছে। আমি দেখেছি কাগজটা। তাই আমরা কিন্তু প্রত্যেকে যাতে ডেথ সার্টিফিকেট পায় সেই জন্য এখানে পোস্টমর্টেম করিয়েছি, যাতে তার ফ্যামিলি জানতে পারে যে তার ফ্যামিলির মৃত্যু হয়েছে কোথায় এবং তার পোস্টমর্টেম করা হয়েছে, সে মারা গেছে স্ট্যাম্পেডে। এরপরে তো বলবেন হার্ট অ্যাটাকে মারা গেছে, নিয়ে কম্পেনসেশন তো ঘোষণা করেই খালাস। যদি ডেথ সার্টিফিকেট না থাকে, যদি পোস্টমর্টেম না করেন, তো কোথার থেকে সে দাবি করবে? তার আইনের হাতটাও তো শক্তিশালী করতে হবে। করেননি তো, এইটুকু কাজও করতে পারেননি। আপনাদের মনে নেই আমরা যখন প্রথম ক্ষমতায় আসি আমৃতে একটা ঘটনা হয়েছিল, 110 জনের ওপর আমরা বসে সারা রাতে পোস্টমর্টম করে ছেড়ে দিয়েছিলাম, চাকরি এবং টাকা হাতে হাতে দিয়ে। কাজ জানতে হয়, কাজ শিখতে হয়। আমরা গঙ্গাসাগরের মেলা চলাকালীন কোনো ভিভিআইপিকে অ্যালাউ করি না। গঙ্গাসাগর মেলার আমি যে পরিদর্শন করি, আমাদের তার 6 মাস আগে থেকে মিটিং হয় এবং আমরা যাদের দায়িত্ব দিই 4-5 জন মিনিস্টার, অন্যান্যরা এমএলএ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তারা 4-5 দিন আগে থেকে ওখানে চলে যায় এবং সবাই ফিরে যাওয়ার পরে তারা ফিরে আসে। ওই লাল লাইট জাগিয়ে ফো ফো করতে করতে আর ভো ভো করতে করতে সাধারণ মানুষকে ভোকাট্টা করে দিয়ে আর ভিআইপিদের জন্য হাইট তুলছেন, টাকা তুলছেন, আর গরিব মানুষগুলো কি মানুষ নয়? হিন্দু ধর্মের কথা যারা বলেন গর্ববোধ করেন, আমিও গর্ববোধ করি, আমি হিন্দু ধর্মের লোক, কিন্তু আমি সর্বধর্মের লোক, এটা নিয়ে আমি বেশি গর্ববোধ করি। কিন্তু আপনারা আমাকে বলুন, আমার বাড়িতে রোজই পুজো হয়, আমি 3 বার করে পুজো করি, আপনাকে এসে কি বলবো নাকি? ধর্ম যার যার হৃদয়ের ব্যাপার, ধর্মটাকে বিক্রি করে খাওয়ার জায়গা নয়। আপনারা ধর্ম বিক্রি করে দেশটাকে ভাগ করেন, দেশটাকে টুকরো করেন, আমরা করি না। আমাদের এখানে স্বাধীনতা আছে, গণতন্ত্র আছে, তাই এই কথাগুলো বলতে পারছেন, আদারওয়াইজ বলতে পারতেন না। যে স্বাধীনতা আপনারা এখানে পান, সেই স্বাধীনতা কোথাও গেলে পাবেন না। যান ডাবল ইঞ্জিন সরকার, ট্রিপল ইঞ্জিন সরকার দেখে আসুন। মানুষ মরে গেলে চেপে দিচ্ছে, ধর্ষণ হলে এফআইআর নিচ্ছে না, আরজিকরের মেয়েটি খুন হয়ে গেল, ফাঁসি হলো না, বলছে আমরা মৃত্যুদণ্ড চাই না। তো কি চাও? এটা আপনাদের বুঝতে হবে। আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্ক বাচ্চাদের হাতেও পড়ে ফোন, বাচ্চারা সবটা দেখতে পায়। আগে 18 বছর বয়স না হলে বাচ্চারা কিছু দেখতে পারতো না, অ্যাডাল্ট না হলে। এখন বাচ্চারা সব কিছু দেখতে পায়, সবাই দেখে। এত ক্রাইম বাড়ছে কেন? তার কারণ এটাও একটা অনেক উল্টো পাল্টা যে সমস্ত ছাড়া হয়, সেগুলো ছাড়ার আগে বোঝা উচিত যেটা আমার সমাজে কি এফেক্ট পড়বে, সেটা কেউ ভাবে না। সেই জন্যে আমরা অপরাজিতা বিলটা করেছিলাম, যে এইসব কাজ করবে সবার মৃত্যুদণ্ড হবে। কিন্তু আপনারা বিলটা ফেলেই রেখে দিলেন, করলেন না। তারা আবার ল অ্যান্ড অর্ডার নিয়ে কোয়েশ্চেন করেন। আরে আমাদের পুলিশ তো 2 মাসের মধ্যে ফাঁসি করিয়ে দেয়, ফাঁসির অর্ডার করিয়ে দেয়। আপনারা কি করেন?
আপনারা কোন কেসটা সলভ করেছেন আজ পর্যন্ত? আর যারা ধর্ষিত হয়েছেন তাদের পুড়িয়ে মেরেছেন রাস্তায়, ওটা সাক্ষী দিতে গেছে, তাদের সাক্ষী দিতে দেননি। বিলকিস বেগম থেকে আমি যদি সবার কথা বলি, একটার পর একটা স্টোরি হয়ে আসবে, কিন্তু আমি আমার সময়ের লিমিটেশন জানি। এবার আমি একটু অন্য সাবজেক্টে আসবো। আশা করি ধর্ম নিয়ে বক ধার্মিকদের আমি উপযুক্ত উত্তরটা দিতে পেরেছি। এরপরেও বক ধার্মিকরা যদি বক বক করে ধর্ম বিক্রি করে খান, মনে রাখবেন সাধারণ মানুষ লক্ষ্য করছে। ধর্ম আমরা সবাই ভালোবাসি, যার যার ধর্ম আপনার, উৎসব কিন্তু সবার। আমরা দুর্গা পুজো করি শান্তিতে, কালী পুজো করি শান্তিতে, সরস্বতী পুজো করি শান্তিতে, ঈদ করি শান্তিতে, আমরা বড়দিন করি শান্তিতে, গুরু নানকের জন্মদিন করি শান্তিতে, মহাবীর জয়ন্তী করি শান্তিতে, গুরু গোবিন্দের জন্মদিন করি শান্তিতে, মাঝের থান জায়ের থান থেকে শুরু করে আদিবাসী, সাঁওতালি, শিডিউল কাস্ট, তপশিলি যত প্রোগ্রাম হয়, লোকনাথ ঠাকুর থেকে শুরু করে একেবারে অনুকূল ঠাকুর, ওঙ্কার নাথ থেকে শুরু করে সবার। আপনাদের কাছে আমাদের উপদেশ নিতে হবে আর জ্ঞান নিতে হবে। একদিন হঠাৎ বলে ফেললেন, মমতা ব্যানার্জিকে বেরোতে দেবো না। আমি হ্যাঁ, অনেক বুকের পাটা রে। মমতা ব্যানার্জি একটা ডাক দেবে না, সেটাই শুধু বুঝিস। ডাকটা দিচ্ছে না, তার কারণ জনগণ যখন সাথে আছে, তখন তোদের কথায় কথা লাগাবো আমি কেন? বল, কোথায় তোদের বকর বকর বক বকম যখন 100 দিনের টাকা দেয় না? আজকে তো হাউস গর্ব করার মতো 66 লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি আমাদের নিজেদের টাকায়। কর্মশ্রী প্রকল্প 61 কোটি কর্মদিবস আমরা তৈরি করেছি। শুধু বলে আমরা নাকি অনেক লোন নিই, ওরা নাকি লোন নেয় না। আমাদের ডেট জিএসডিপি রেশিও কেন্দ্রীয় সরকারের থেকে কম। আমাদের 37.98%, যেখানে কেন্দ্রীয় সরকারের ডেট জিএসডিপি রেশিও 56.1%। শুনুন, বাংলার ঋণ হচ্ছে কেন? বামফ্রন্ট সরকার রেখে গিয়েছিলেন আমাদের জন্য উপহার, এবং যাবার আগে স্মল সেভিংস থেকে পর্যন্ত টাকা তুলেছিলেন, যে টাকা আমাদের এখন শোধ করতে হচ্ছে। আর অর্থনৈতিক নিয়ম হচ্ছে, যতক্ষণ টাকাটা সম্পূর্ণ শোধ না হবে তখন কিন্তু ঋণটা লাফাতে লাফাতে বাড়বে। আমরা ফেস করছি আমাদের লিগাসি। এই ঋণ কেরালাতেও আছে, পাঞ্জাবেও আছে, রাজস্থানেও আছে, মধ্যপ্রদেশেও আছে, উত্তরপ্রদেশেও আছে। একবারও জিজ্ঞেস করে দেখেছো তোমার কেন্দ্রের ঋণ কত? ইয়েস, আই এম কামিং টু দ্যাট পয়েন্ট। আমাদের যদি ঋণ প্রতি বছর আমাদের 75,000 থেকে 1 লাখ কোটি টাকা করে ঋণ শোধ করতে হয়, ফেলে যাওয়া ঋণ। এবছরেও 75,000 টাকা দিতে হবে, 75,000 কোটি টাকা। বাংলার মোট ঋণ যেখানে 7,71,000 কোটি টাকা, সেখানে কেন্দ্রীয় ঋণ কত? নেই না, একদম নেই। মিষ্টি ছেলে, বাবু সোনা, গাল দিয়ে টোপ পড়ে, আঙুল নাচিয়ে নাচিয়ে কথা বলে। জিজ্ঞেস করুন, তুমি তো এখন গেরুয়া কমরেড, তো গেরুয়া কমরেড বাংলার ঋণ নিয়ে খুব বলো। বাংলার ঋণ হচ্ছে 7,71,000 কোটি টাকা। কেন্দ্রীয় সরকারের ঋণ কত বাবু সোনা? 216 কোটি টাকা।
উত্তর দেওয়ার মতো জায়গা আছে? তোমরা যদি অর্থনীতিতে ধস নামাও, রাজ্যগুলোকে তো সাফার করতেই হবে। 200 কোটি 16 লক্ষ টাকা, কোটি 16 লক্ষ। ছাড়ুন, আমি তো বলছি আমার ভাষায়, 200 কোটি 16 লক্ষ টাকা। তুমি সাপ নিয়ে কোশ্চেন করো, 200 নিয়ে কোশ্চেন করো না। আমি খুশি যে আমাদের বাজেটে, জেন্ডার বাজেটের জন্য ব্যয় প্রায় 48.22%, আর চিলড্রেন বাজেটের জন্য 14.16% ব্যয় বরাদ্দ হয়েছে। আমি গর্বিত। অথচ কেন্দ্রীয় সরকার তার বিপুল আর্থিক সক্ষমতা সত্ত্বেও 25-26 সালের বাজেটে জেন্ডার বাজেটের জন্য মাত্র 8.86% এবং চাইল্ড বাজেটের জন্য 2.29% বরাদ্দ করেছে। এটা দুর্ভাগ্যে আমি ধিক্কার জানাই। এবার আমি আসব যারা মাঝে মাঝে নাটক করে সরকারি কর্মচারীদের মাথা খারাপ করে, তাদের মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায়। সরকারি কর্মচারীরা আমার গর্ব। আমি বলি ওদের উৎসাহে কান দেবেন না। জেনে রাখুন, রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে। তার স্যালারি স্ট্রাকচার আলাদা, কেন্দ্রীয় সরকারের স্যালারি স্ট্রাকচার আলাদা, তারা তাদের মতো চলে। আমরা সিপিএম আমলে কত পর্যন্ত ডিএ হয়েছিল? 35%, 13,000 কোটি টাকা দিতে হয়েছিল। আমরা ডিএ দিয়েছি কত? 2019 সালে আমরা 6 পে কমিশন চালু করি। তার আগে পর্যন্ত আমরা 90% ডিএ দিয়েছিলাম, যার আর্থিক পরিমাণ ছিল 1,67,000 কোটি টাকা। 2019 সালে আমরা যখন 6 পে কমিশন চালু করি, এর ফলে আগের বেসিক পের সঙ্গে 125% ডিএ যোগ করে মাইনে 2.57 গুণ বৃদ্ধি হয়েছে। এই পে কমিশনের অনুযায়ী বর্ধিত বেসিক পের উপর আমরা এখন 14% যে ডিএ অলরেডি দিয়েছি, তাতে 19,000 কোটি টাকা খরচ হয়েছে। এই বাজেটে আমরা আরও 4% ডিএ দিচ্ছি, 18%। অর্থাৎ 2011 সাল থেকে আজ অবধি আমাদের সরকার ডিএ বাবদ প্রায় 25-26 বেড়ে দাঁড়াবে 2 লক্ষ কোটি টাকা। 75,000 কোটি দেনা শোধ করে, গ্রামীণ আবাসের টাকা না পেয়ে, 100 দিনের কাজের টাকা না পেয়ে, বাংলার টাকা না পেয়ে, বাংলার বাড়ির টাকা না পেয়ে, গ্রামীণ রাস্তার টাকা না পেয়ে কি করে করছি একবারও জিজ্ঞেস করবেন না? ক্রেডিট দেওয়া হচ্ছে উচিত। আমাদের প্রায় 94টা সোশ্যাল সিকিউরিটি স্কিম চলে, জন্ম থেকে মৃত্যু অবধি। তা সত্ত্বেও এবার দেখুন, আমাদের উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি পেয়েছে বাজেটে 28.51 গুণ। এগ্রিকালচারের বরাদ্দ বৃদ্ধি পেয়েছে 13.90 গুণ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বৃদ্ধি পেয়েছে 12.47 গুণ। হেলথে বৃদ্ধি পেয়েছে 6.5 গুণ। মাইনরিটি অ্যাফেয়ার্সে বৃদ্ধি পেয়েছে 6.7 গুণ। তা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান বরাদ্দ করা হয়েছে, নদী বন্ধন প্রোগ্রাম নেওয়া হয়েছে, গঙ্গাসাগর সেতু করা হচ্ছে, স্মার্টফোন, ICDS এবং আশার মেয়েদের দেওয়ার জন্য প্রায় 200 কোটি টাকা আরও অতিরিক্ত আমাদের লাগবে। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে, যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বাজেটের দিন বলেছি বলে
আমি সেম কথা রিপিট করব না, আমি কাগজটা দিয়ে দেবো, বলা হয়েছে বলে ধরে নেবেন। আমি দিচ্ছি আমার হয়ে যাওয়ার পরে। স্যালাইন ইস্যু কেউ কেউ তুলেছেন বিরোধী দল, তারা এখানে সশরীরে না থাকলেও তারা বাইরে কেউ কেউ শুনছেন এবং তাদের কিছু লোকজনও আছেন শুনছেন। খবরটা জানিয়ে দেবেন। মেদিনীপুর মেডিকেল কলেজের যে ব্যাচে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন ব্যবহৃত হয়েছিল, সেটা আমাদের স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে টেস্ট করা হয়। সেই ড্রাগ টেস্টিং অনুযায়ী দেখা গেছে যে তার কোয়ালিটিতে কোনো রকম গলদ নেই। সঠিক মানের স্যালাইনই হাসপাতালে সরবরাহ করা হয়েছিল। ওষুধের কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের স্ট্রিক্ট প্রোটোকল রয়েছে, তাতে খারাপ মানের ওষুধ সরবরাহ খুব ইন্টেনশন না থাকলে কেউ যদি চক্রান্ত করবো বলে ভাবে, অসম্ভব। আপনাদের জ্ঞাতার্থে বলি, সেন্ট্রাল মেডিকেল স্টোর টেন্ডার করে যে রিঙ্গাল ল্যাকটেট সলিউশন বা অন্যান্য স্যালাইন প্রকিওর করে হাসপাতালে সাপ্লাইয়ের আগে সেগুলির গুণমান অত্যন্ত ভালোভাবে যাচাই করা হয়। প্রত্যেক ব্যাচের থেকে স্যাম্পেল পাঠিয়ে দুটি আলাদা আলাদা ল্যাবে, যার একটি ন্যাশনাল লেভেল NABL অনুমোদিত, তাদের থেকেও পরীক্ষা করা হয় এবং ল্যাব যথাযথ সার্টিফিকেট দিলে তবে তা বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সেই সার্টিফিকেট দেখে তবে সাপ্লাই রিসিভ করে। তাছাড়াও র্যান্ডাম সাপ্লাই স্যাম্পেল কালেক্ট করে NABL অনুমোদিত ল্যাব এবং স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরিতে পাঠানো আরেকবার কুইক চেকের জন্য। রিপোর্ট ঠিকঠাক এলেই তবে এটা ব্যবহার করা হয়। মেদিনীপুরে যে দুটি মেয়ে পিজিতে আছে, আমি তাদের সাথে দেখা করে এসেছি। খুবই আমি দুঃখের সাথে জানাচ্ছি প্রতুলদা আমাদের মধ্যে নেই, বাট প্রতুলদাকে আমি যেদিন দেখতে গিয়েছিলাম ITUতে, সেদিনকে আমি দেখেছিলাম মেদিনীপুরের দুজনও আছেন। আমি তাদের পরিবারের সাথে কথা বলে তাদের সাথে আমি দেখা করে এসেছি। আমাদের গর্বের কথা, দেউচা পাচামিতে কাজ শুরু হয়ে গেছে এবং আমি BGBS বলেছিলাম, কিন্তু হাউসে বলা হয়নি। দেউচা পাচামি দেওয়ানগঞ্জ হরিণসিংহ DPDH কোল ব্লকের জন্য কনসেন্ট বেসড রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্যাকেজ রাজ্য সরকার 2021-এর 16ই নভেম্বর তৈরি করে। কোল ব্লকের মোট 3,370 একর 70.64 একর এলাকায় মোট 4,838টি পরিবার রয়েছে, যার মধ্যে 90%-এর বেশি পরিবার প্রকল্পের পক্ষে লিখিতভাবে সম্মতি দিয়েছেন। প্রয়োজন অনুসারে এখনো পর্যন্ত রায়তদের কাছ থেকে মোট 406.84 একর জমি কেনা হয়েছে, যার জন্য প্রতি বিঘা জমির দাম 13 লক্ষ টাকা করে 158.41 কোটি টাকা দেওয়া হয়েছে। প্যাকেজের অংশ হিসেবে আমরা 1,424 জনকে সরকারি চাকরিও প্রদান করেছি। প্রতি পরিবারে একজনকে চাকরি, 877 জনকে জুনিয়র পুলিশ কনস্টেবল এবং 547 জনকে গ্রুপ ডি পদে। এছাড়াও প্রকল্পের জন্য জমি দিয়েছে, কিন্তু 18 বছর পূর্ণ হয়নি, তাই এরকম 65 জনকে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত যতক্ষণ সে চাকরি না পাচ্ছে তাকে মাসে 10,000 টাকা করে দেওয়া হয়। যখন তার 18 বছর হয়ে যাবে তখন সে চাকরিটা পেয়ে যাবে। এই রকমই অন্যান্য জায়গাতেও যারা জমি দেবে, আগামী দিন যাদের বাড়িঘরও যাবে, এগুলো মানে এমনি জমি, কৃষি জমি আছে কিছু, আমাদের নিজস্ব জমি আছে কিছু, তাদের প্রয়োজনে বাড়িও করে দেওয়া হবে। বাড়ি, স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল সবটাই গভর্নমেন্ট করে দেবে। আর এই প্রজেক্টটা হয়ে গেলে 100 বছর আমাদের পাওয়ারের কোনো ক্রাইসিস থাকবে না। আর শুনতে হবে না লোডশেডিংয়ের সরকার আর নেই দরকার, এবং পাওয়ারের দাম কমে যাবে, মনোপলিটা কমে যাবে। দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে আমরা দৃষ্টান্তমূলক কাজ করতে পেরেছি। 2021 সাল পর্যন্ত
92 লক্ষ মানুষকে দারিদ্র্য সীমার উপরে তুলে আনা হয়েছে। এখন সেই সংখ্যাটি বেড়ে 1,72,00,000 হয়েছে। আপনারা কেউ কেউ সাঁওতালি টিচারদের জন্য বলেছেন, বিরোধী দল। হ্যাঁ, সাঁওতালি টিচার, প্যারা টিচার দেওয়া হয়েছে, তাদের রিক্রুটমেন্টের জন্য নোটিশও জারি করা হয়েছে। কিন্তু আমাদের কিছু বন্ধু বান্ধব যারা আমাদের পছন্দ করে না, তারা ওবিসি কেন রিজার্ভেশন পাবে সেইটা নিয়ে কোর্টে মামলা করে হাইকোর্ট থেকে স্টে করেছে। কেসটা এখন সুপ্রিম কোর্টে আছে, সেই জন্য সব রিক্রুটমেন্ট আটকে আছে। কারণ আমাদের নিয়ম ছিল তাদের নিয়ে করা, আমি তাদের বঞ্চিত করতে পারি না। তাই যতক্ষণ এটা ফয়সালা না হচ্ছে, রিক্রুটমেন্টটা দেরি হচ্ছে, বিকজ অফ মাই কমন ফ্রেন্ডস ফ্রম অপোজিশন, দ্য জেলাস পিপল, দে আর ভেরি জেলাস, হিংসুটে, কুচুটে, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, কারো ভালো সহ্য করতে পারে না। এতে যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাংলা চাকরি হতো, সেটাকে তোমরা আটকে দিলে। লজ্জা করে না? কাউকে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, বন্ধ করে দেওয়ার ব্যবস্থা। তা সত্ত্বেও শুনলে খুশি হবেন, আমরা 2 কোটি ছেলে মেয়ে চাকরির বন্দোবস্ত করেছি বিভিন্ন অর্গানাইজেশনে। শুধু উৎকর্ষ বাংলা থেকেই 10 লাখ ছেলে মেয়ে চাকরি পেয়েছে, আরো কয়েক লক্ষ প্রসেসে আছে। খাদ্যসাথী স্কিমে অন্যান্য রাজ্যে দেয় 50%। ওই যে মোদিবাবুর নামে পোস্টার করে না, সব আমরা দিচ্ছি না। একমাত্র ওই এসিসিসি কি একটা আছে, একটা কি সার্ভে হয়েছিল আমরা আসার আগে, সোশিও ইকোনমিক কাস্ট সার্টিফিকেট, কাস্ট সেন্সাস, তাতে বড়জোর 50% পড়ে, কিন্তু আর 50% পায় না। এটা আমরা নিজেদের টাকা দিয়ে দিই। এটা মাথায় রাখবেন। খাদ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা খাদ্য সাথীতে 8,80 লক্ষ লোককে আমরা কার্ড দিই। আর যারা তৃণমূলকে চোর বলে, সেই ডাকাতদের আমি জিজ্ঞেস করি, 1 কোটি ভুয়ো কার্ড ছিল রে। হাড়ে রেড়ে রেড়ে গানটা মনে করে বললাম, 1 কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। টাকা দিয়ে ওই রেশন কার্ডের সব রেশন তুলে পার্টি অফিসে জমা করতো টাকা। আমাদেরই খাদ্যমন্ত্রী সেটাকে আটকে 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে বলে আমাদের অনেকটা টাকা বেঁচেছে। আর দুয়ারে রেশন 7,50,00,000 লোক পায়। আর এক শ্রেণীর মানুষ আছে যারা রেশন নেয় না, তাদেরও আমরা একটা কার্ড দিয়েছি, সাদা কার্ড, যেটা তার আইডেন্টিটির জন্য, সেটাও পাবেন। কাস্ট সার্টিফিকেট নিয়ে কেউ কেউ বলেছে, কেউ নাকি কাস্ট সার্টিফিকেটই পাচ্ছে না। কাস্ট সার্টিফিকেট মানে বোঝেন? আগে তো কেউই পেত না। আমরা এই দুয়ারে সরকার টরকার করে নানা রকম সিস্টেমের মধ্যে দিয়ে, কখনো নরম কখনো গরম প্রক্রিয়ার মধ্যে দিয়ে 2 কোটি লক্ষ লোক কাস্ট সার্টিফিকেট পেয়েছে। কান্ট ইউ কনগ্রাচুলেট দ্য গভর্নমেন্ট? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।